হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ই প্ল্যাটফর্ম ফর অল। আমরা আজকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের কোষে দেখি 12 এর সমাধান করব। প্রথম কোয়েশ্চেন নাম্বার 1। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। সমাধানটি হলো, এক্ষেত্রে বলে দেওয়া আছে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য r ইকুয়ালস টু 10.5 সেমি, এবং আমরা জানি কোনো একটি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলাটি হলো 4πr² বর্গ একক। সুতরাং 4πr² আর এর এবং পাই এর ভ্যালু বসিয়ে পাই 4 ইন্টু 22/7 ইন্টু 10.5 এর হোল স্কোয়ার। সেখান থেকে আমরা পেয়ে গেলাম কাটাকুটির মাধ্যমে 1386 বর্গ সেমি। কোয়েশ্চেন নাম্বার 2। একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। এক্ষেত্রে বলে দেওয়া আছে যে প্রতি বর্গ সেমিতে খরচ হয়েছে 17.5 টাকা এবং বলটি সমগ্র চামড়া দিয়ে ঢাকতে খরচ লেগেছে 431.2 টাকা। অতএব আমরা যদি মোট ক্ষেত্রফলটা অর্থাৎ চামড়ার বলের সমগ্র তলের ক্ষেত্রফলটা জানতে চাই, সেটা আমরা পেয়ে যাব বলটির সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়ালস টু হয়ে যাবে মোট যত খরচ হয়েছে বাই প্রতি বর্গ সেমিতে যত খরচ হয়েছে। তাই আমরা এখানে প্রথমে বার করে নিয়েছি প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে 431.20 টাকায় বলটির ক্ষেত্রফলের পরিমাণ হয়ে যাবে 431.20 বাই 17.50 ইকুয়ালস টু 24.64 বর্গ সেমি। এবার ধরে নেওয়া যাক বলটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি। অতএব আমরা জানি বলটির সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে যাবে 4πr² বর্গ একক। শর্তানুসারে 4πr² ইকুয়ালস টু 24.64। এক্ষেত্রে পাইয়ের ভ্যালু 22/7 বসিয়ে আমরা আর এর মানটি পেয়ে গেলাম 1.4। অতএব বলটির ব্যাসের দৈর্ঘ্য হয়ে যাবে 2r ইকুয়ালস টু 2 ইন্টু 1.4 ইকুয়ালস টু 2.8 সেমি। কোয়েশ্চেন নাম্বার 3। স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি হলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে হিসাব করে লিখি। অর্থাৎ কোনো একটি বলে কত ঘন সেমি লোহা থাকবে সেটা জানার জন্য আমরা বলটির আয়তন বার করলেই হবে। উত্তরটি হবে এক্ষেত্রে শর্টপাট খেলার জন্য যে বলটির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 7 সেমি, অতএব বলটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হয়ে যাবে 7/2 সেমি। অতএব বলটির আয়তন হয়ে যাবে 4/3 পাই r³ ঘন একক, যেখানে আমরা পাইয়ের ভ্যালু 22/7 এবং আর এর ভ্যালু 7/2 বসিয়ে মানটি পেয়ে গেলাম 179.23 ঘন সেমি। অতএব বলটিতে 179.23 ঘন সেমি লোহা আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4। 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করি। এক্ষেত্রে সমাধানটি হবে, এটি বলে রাখা যায় যে গোলকটি যা আয়তন হবে সেই পরিমাণ জল সে অপসারিত করবে। অর্থাৎ জলের পরিমাণটা বার করতে গেলে আমাদের গোলকের আয়তন বার করলেই চলবে। এখানে দেওয়া আছে গোলকটির ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি, অতএব গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হয়ে যাবে 28/2 ইকুয়ালস টু 14 সেমি। অতএব গোলকটির আয়তন হয়ে যাবে 4/3 পাই r³ ইকুয়ালস টু 4/3 ইন্টু 22/7 ইন্টু 14 এর হোল কিউব। সেখান থেকে আমরা মানটি পেয়ে যাব 11,498.67 ঘন সেমি। অতএব গোলকটি সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা হলো 11,498.23 ঘন সেমি, এত পরিমাণ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5। কোনো গোলকাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি। এক্ষেত্রে প্রথমে গ্যাস বেলুনটির ব্যাসার্ধ ছিল 7 সেমি, অতএব সমগ্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে 4 ইন্টু 22/7 ইন্টু 7 এর হোল স্কোয়ার, এত বর্গ সেমি। এবং পরে
গ্যাস বেলুনটির ব্যাসার্ধ হয়েছে 21 সেমি এবং সেক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে যাবে 4 × 22/7 × 21 হোল স্কোয়ার অত বর্গ সেমি। অতএব বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত যেটি বার করতে চেয়েছে সেটি হয়ে যাবে 4 × 22/7 × 7 স্কোয়ার ইজ টু 4 × 22/7 × 21 স্কোয়ার, সেটা ইকুয়ালস টু হয়ে যাবে 7 স্কোয়ার ইজ টু 21 স্কোয়ার, কারণ 4 4 এবং 22/7 22/7 উভয় থেকে কেটে যাবে, সেখান থেকে আমরা পেয়ে যাব 1:9। এটি হয়ে যাবে উত্তর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127.2 বর্গ সেমি পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। সমাধান হলো, বাটিটি যেহেতু নিরেট নয় তাই শুধুমাত্র বক্রতলে পাত লাগবে। এক্ষেত্রে তার পাশে চিত্রটিও দেওয়া আছে। এক্ষেত্রে ধরে নেওয়া হয়েছে যে বাটিটির মুখের ব্যাসার্ধ হয়ে যাবে 8 সেমি। অতএব বাটিটির বক্রতলের ক্ষেত্রফল 2πr² বর্গ সেমি, কারণ আমরা জানি একটা গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 4πr² হয়। যেহেতু এটি একটি অর্ধগোলাকৃতি বাটি, অতএব এর বক্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে 4πr²/2 বর্গ একক ইকুয়ালস টু হয়ে যাবে 2πr² বর্গ একক। শর্তানুসারে এখানে দেওয়া আছে 2πr² ইকুয়ালস টু 127.2 সেখান থেকে আমরা r² এর ভ্যালুটি কাটাকুটি করে বার করলাম। অতএব r² ইকুয়ালস টু হয়ে গেল 81/4, অতএব r ইকুয়ালস টু হয়ে গেল 9/2। সুতরাং বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হয়ে যাবে 2r ইকুয়ালস টু 2 × 9/2 ইকুয়ালস টু 9 সেমি। কোয়েশ্চেন নাম্বার 7, একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি। ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে তা হিসাব করে লিখি এবং ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি। সমাধানটি হবে, এক্ষেত্রে লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দেওয়া আছে 2.1 সেমি, অর্থাৎ r ইকুয়ালস টু 2.1 সেমি। আমাদের গোলাটির আয়তন বার করতে হবে এবং ওর বক্রতলের ক্ষেত্রফল বার করতে হবে। আমরা জানি কোনো একটা গোলকের আয়তন হয়ে যায় 4/3 πr³। সুতরাং এক্ষেত্রে পাই এর ভ্যালু 22/7 এবং আর এর ভ্যালু 2.1 বসিয়ে আমরা মানটি পেয়ে গেলাম 38.808 ঘন সেমি। অতএব গোলাটিতে 38.808 ঘন সেমি লোহা আছে এবং ওই লোহার গোলকের বক্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে, আমরা জানি বক্রতলের ক্ষেত্রফলের সূত্র 4πr² বর্গ একক। এক্ষেত্রে আমরা পাই এর ভ্যালু 22/7 এবং আর এর ভ্যালু 2.1 বসিয়ে পেয়ে গেলাম 55.44 বর্গ সেমি। অতএব লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল হয়ে গেল 55.44 বর্গ সেমি। কোয়েশ্চেন নাম্বার 8, একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। ওই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে হিসাব করে লিখি। সমাধানটি হলো, নিরেট সীসার গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 14 সেমি, অতএব ব্যাসার্ধের দৈর্ঘ্য হয়ে যাবে 14/2 ইকুয়ালস টু 7 সেমি। অতএব আয়তন হয়ে যাবে 4/3 πr³ ইকুয়ালস টু 4/3 × 22/7 × 7³ এত ঘন সেমি। এবার গোলকটি গলানোর পর 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের গোলকটির আয়তন হয়ে যাবে 4/3 × 22/7 × 3.5 এর হোল কিউব এত ঘন সেমি পরিমাণ। যদি আমরা ধরে নিই যে x সংখ্যক গোলক বানানো যাবে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের ওই নিরেট সীসার গোলক থেকে, তাহলে সেই আমরা x এর ভ্যালুটি কি পেয়ে যাব, ওই মোট অর্থাৎ নিরেট সীসার গোলকের মোট আয়তন বাই ওই 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের গোলকের আয়তন যদি করি, তাহলেই আমরা কত সংখ্যক গোলক বানানো যাবে সেটা পেয়ে যাব। অতএব যত সংখ্যক গোলক বানানো যাবে তার পরিমাণটি হয়ে গেল 4/3 × 22/7 × 7 হোল কিউব বাই 4/3 × 22/7 × 3.5 এর হোল কিউব। সেখান থেকে আমরা পেয়ে গেলাম উত্তরটি 8। অতএব মোট 8টি এরকম নিরেট গোলক বানানো যাবে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9,
3 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। সমাধানে যাওয়ার আগে কনসেপ্টটা দেখা যাক। 3 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট গোলক গলিয়ে আমরা একটি বড় নিরেট গোলক তৈরি করব। সুতরাং আমাদের প্রথমেই জানা যায় 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের গোলকটির আয়তন আমরা বার করব, যেখানে বার করা হয়েছে 4/3 ইন্টু 22/7 ইন্টু 3³ এত ঘন সেমি। এবং 4 সেমি ব্যাসার্ধের গোলকটির আয়তন বার করব 4/3 ইন্টু 22/7 ইন্টু 4³ এত ঘন সেমি। এবং 5 সেমি ব্যাসার্ধের গোলকটির আয়তন যা হয়ে যাবে 4/3 ইন্টু 22/7 ইন্টু 5³ এত ঘন সেমি। এই 3টি গোলককে আমরা গলিয়ে একটি গোলক বানাবো, সুতরাং এই 3টি গোলকের যা মোট আয়তন হবে সেটি নতুন গোলকের আয়তন হয়ে যাবে। সো এই 3টে আয়তন আমরা যোগ করলাম, যোগ করে আমরা পেয়ে গেলাম 4/3 ইন্টু 22/7 ইন্টু 216 ঘন সেমি। এবার এই 3টি গোলককে গলিয়েই একটি বড় গোলক তৈরি করা হবে। ধরা যাক ওই বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে ক্যাপিটাল আর সেমি। সুতরাং ওই বড় গোলকটির আয়তন হয়ে যাবে 4/3 ইন্টু 22/7 ইন্টু ক্যাপিটাল R³ এত ঘন সেমি। এবং শর্তানুসারে হয়ে যাবে 4/3 ইন্টু 22/7 ইন্টু ক্যাপিটাল R³ ইকুয়ালস টু, আমরা যেটা 3টি গোলকের যোগফল পেয়েছিলাম সেটা ইকুয়ালস টু 4/3 ইন্টু 22/7 ইন্টু 216। এক্ষেত্রে আমরা R³ ইকুয়ালস টু পেয়ে গেলাম 216, অতএব R এর ভ্যালু হয়ে গেল 6। সুতরাং বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হয়ে গেল 6 সেমি। এবার আসা যাক কোয়েশ্চেন নাম্বার 10। একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমি। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে কত খরচ পড়বে তা হিসাব করে লিখি। সমাধান: অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসার্ধ 42/2 ডেসিমি, সেটা হয়ে যাবে 21 ডেসিমি। এবার বক্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে, যেহেতু এটি অর্ধগোলাকৃতি গম্বুজ, সম্পূর্ণ গোলকের ক্ষেত্রে আমরা বক্রতলের ক্ষেত্রফল জানি 4πr² বর্গ একক পরিমাণ, অতএব অর্ধগোলকাকৃতির ক্ষেত্রে হয়ে যাবে বক্রতলের ক্ষেত্রফলটা 2πr² বর্গ একক পরিমাণ। সেক্ষেত্রে আমরা আর এর ভ্যালু 21 এবং পায়ের ভ্যালু 22/7 বসিয়ে পেয়ে গেলাম 27.72 বর্গমিটার। অতএব প্রতি বর্গমিটারে 35 টাকা হিসাবে গম্বুজটির উপরিতল রং করতে খরচ হয়ে যাবে 27.72 ইন্টু 35 ইকুয়ালস টু 970 টাকা 20 পয়সা। কোয়েশ্চেন নাম্বার 11। একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি এবং 17.5 সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করি। সমাধানে আসা যাক। ধাতুর পাত থেকে তৈরি প্রথম গোলকের ব্যাস এখানে দেওয়া আছে 21 সেমি, অতএব ব্যাসার্ধ হয়ে যাবে 21/2 সেমি। এবং দ্বিতীয় গোলকের ব্যাস দেওয়া আছে 17.5 সেমি, অতএব ব্যাসার্ধ হয়ে যাবে 17.5/2 সেমি। প্রথম গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে যাবে 4 ইন্টু 22/7 ইন্টু 21/2 এর হোল স্কোয়ার বর্গ সেমি, এবং দ্বিতীয় গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে যাবে 4 ইন্টু 22/7 ইন্টু 17.5/2 এর হোল স্কোয়ার অত বর্গ সেমি। অতএব গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত হয়ে যাবে তাদের ক্ষেত্রফলের, অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাতের সাথে সমান। তাই এখানে করা হয়েছে 4 এবং 22/7 উভয় পক্ষ থেকে কেটে গিয়ে আমরা পেয়ে গেলাম 21/2 এর হোল স্কোয়ার ইজ টু 17.5/2 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু, সেখান থেকে আমরা পেয়ে গেলাম একেবারে 36:25। এটি হয়ে গেল উত্তর। অতএব গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত হয়ে গেল 36.25। কোয়েশ্চেন নাম্বার 12। একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে দেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। সমাধানে আসা যাক। ধরা যাক পুরানো গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর একক
এবং নতুন যে গোলকটি কেটে নেওয়া হয়েছে, নতুন গোলকটি যে হয়েছে কেটে নেওয়ার পর তার ব্যাসার্ধ হয়ে যায় ধরে নিই যে স্মল আর একক। তাহলে প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে, অর্থাৎ ক্যাপিটাল আর ব্যাসার্ধের গোলকের বক্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার বর্গ একক, এবং দ্বিতীয় গোলকের বক্রতল ক্ষেত্রফল হয়ে যাবে, অর্থাৎ যে কেটে নেওয়ার পর যে নতুন গোলকটা পড়ে থাকবে তার ক্ষেত্রফল হয়ে যাবে, বক্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে 4 পাই স্মল আর স্কোয়ার বর্গ একক। এবার প্রশ্নানুযায়ী দেওয়া আছে যে নতুন যে অংশটি কেটে নেওয়ার পর থাকবে সেটি আগের অংশের অর্ধেক হয়, সুতরাং বা প্রশ্নানুযায়ী 1/2 ক্যাপিটাল আর স্কোয়ার ইকলস টু 4 পাই স্মল আর স্কোয়ার। সেখান থেকে আমরা পেয়ে গেলাম ক্যাপিটাল আর স্কোয়ার ইকলস টু 2 স্মল আর স্কোয়ার, বা ক্যাপিটাল আর ইকলস টু √2 স্মল আর। অতএব সম্পূর্ণ গোলকের আয়তন আমরা পেয়ে যাব 4/3 ক্যাপিটাল আর কিউব ইকলস টু 4/3 আর ক্যাপিটাল আর এর ভ্যালুটা স্মল আর দিয়ে প্রকাশ করব, √2 ইন্টু আর এর হোল কিউব ইকলস টু 4/3 ইন্টু 2√2 স্মল আর কিউব, এত ঘন একক। অতএব নতুন গোলকের আয়তন হয়ে যাবে 4/3 স্মল আর কিউব, এত ঘন একক পরিমাণ। অতএব সম্পূর্ণ গোলকের আয়তন পেয়ে গেলাম এবং নতুন গোলকের আয়তন পেয়ে গেলাম যেটি কেটে নেওয়ার পর হয়েছে। অতএব অবশিষ্ট গোলকটির আয়তন কত হয়ে যাবে, সেটি হয়ে যাবে আগের যে সম্পূর্ণ গোলকের আয়তন ছিল সেখান থেকে নতুন যে গোলকের আয়তন পাবো সেটি বিয়োগ করলে যেটি হবে সেটি হয়ে যাবে অবশিষ্ট গোলকের আয়তন। অতএব অবশিষ্ট গোলকের আয়তন হয়ে যাবে 2√2 - 1 4/3 আর কিউব, এত ঘন একক। অতএব অবশিষ্ট গোলকের আয়তন ইজ টু কেটে নেওয়া অংশের গোলকের আয়তন ইকলস টু 2√2 - 1 ইন্টু 4/3 আর কিউব ইজ টু 4/3 আর কিউব। সেখান থেকে আমরা পেয়ে গেলাম 2√2 - 1 ইজ টু 1। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13। 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। গোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করি। সমাধানটি হবে ভূগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 সেমি, এখানে যেটি দেয়া আছে এবং পাশের চিত্রে যেটি দেখানো হয়েছে। অতএব ভূগোলকটির বক্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে 4 আর স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু 22/7 ইন্টু 14 স্কোয়ার। সেখান থেকে আমরা পেয়ে গেলাম 2464 বর্গ সেমি। এখন ভূগোলকটির অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। এই দুটি বৃত্তের ছিদ্রের ক্ষেত্রফল হয়ে যাবে, যেহেতু প্রত্যেকটি ছিদ্রের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার পরিমাণ, যেখানে আর হয়ে যাবে 0.7 সেমি। অতএব দুটি বৃত্তের ছিদ্রের ক্ষেত্রফল হয়ে যাবে 2 আর স্কোয়ার। সেখান থেকে আমরা আর এর ভ্যালু 0.7 সেমি বসিয়ে পাই 3.08 বর্গ সেমি। অতএব ভূগোলকটির গোলকের অংশের ধাতব পাতের ক্ষেত্রফল হয়ে যাবে ওই ভূগোলকটির মোট বক্রতলের ক্ষেত্রফল থেকে এই দুটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল বিয়োগ দিলে যে অংশটি পড়ে থাকে সেটি, অর্থাৎ 2464 মাইনাস 3.08 ইকুয়ালস টু আমরা পেয়ে গেলাম 2460.92 বর্গ সেমি। কোয়েশ্চেন নাম্বার 14। 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে তা হিসাব করে লিখি। এক্ষেত্রে নিরেট লোহার গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য যেটি দেওয়া আছে সেটি হলো 8 সেমি। অতএব নিরেট লোহার গোলকটির আয়তন হয়ে যাবে 4/3 আর কিউব, যেখানে আর এর ভ্যালু 8 আমরা বসিয়ে পেয়ে গেলাম 4/3 ইন্টু 22/7 ইন্টু 8 হোল কিউব ঘন সেমি। এবার গোলকটিকে গলানোর পর 1 সেমি ব্যাসার্ধের যে নিরেটগুলি পাওয়া যাবে তাদের প্রত্যেকের আয়তন হয়ে যাবে 4/3 আর কিউব, যেখানে আর এর ভ্যালু 1 সেমি, এবং বসিয়ে আমরা পেয়ে গেলাম
4/3 ইন্টু 22/7 ইন্টু 1/3 ঘন সেমি। এবার তাহলে মোট কতগুলি গুলি নির্ণয় করা যাবে সেটি পেতে গেলে আমাদের যদি গুলির সংখ্যা হয়ে যাবে ওই মোট যে নিরেট লোহার গোলকটির আয়তন বাই আমি যদি করি এই প্রতিটি গুলির আয়তন, তাহলেই আমরা সেখান থেকে পেয়ে যাব যে কতগুলি গুলি তৈরি করা যাবে। অতএব গোলকটিকে গলিয়ে নিরেট গুলি তৈরি করা যাবে 4/3 ইন্টু 22/7 ইন্টু 8/3 ভাগ 4/3 ইন্টু 22/7 ইন্টু 1/3। সেখান থেকে আমরা পেয়ে গেলাম 8/3 ভাগ 1/3 ইকুয়ালস টু আমরা পেয়ে গেলাম 512 ভাগ 1 ইকুয়ালস টু 512। অতএব মোট 512টি নিরেটগুলি তৈরি করা যাবে। কোয়েশ্চেন নাম্বার 15, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী ভিএসএ। তার এ নম্বর দাগে বহু বিকল্পীয় প্রশ্ন অর্থাৎ এমসিকিউ। প্রথম কোয়েশ্চেন 1, 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। আমরা জানি গোলকের আয়তনের ফর্মুলা 4/3 পাই r3, অর্থাৎ এক্ষেত্রে r এর ভ্যালুটি করছে 2r, অতএব হয়ে যাবে 4/3 পাই 2r3 ঘন একক। সেখান থেকে আমরা পেয়ে গেলাম 32 পাই r3/3 ঘন একক। অতএব এ উত্তরটি সঠিক। 2, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তাহলে এখানে যেটি দেওয়া আছে, ধরা যাক আমি দুটি গোলকের ব্যাসার্ধ r1 ও r2 ধরে নিলাম। এবার এখানে যেটি দেওয়া আছে সেটি হলো 4/3 পাই r1³ ইজ টু 4/3 পাই r2³ ইকুয়ালস টু 1:8, এবং সেখান থেকে আমরা r1:r2 পেয়ে গেলাম 1:2। অতএব আমাদের এখন বার করতে হবে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। সো অতএব 4 পাই r1² ইজ টু 4 পাই r2² ইকুয়ালস টু হয়ে গেল 1:4। অতএব বি উত্তরটি সঠিক। কোয়েশ্চেন নাম্বার 3, 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। যেহেতু একটি নিরেট অর্ধগোলক, তাহলে তার একটি সমতল থাকবে এবং একটি বক্রতল থাকবে, সুতরাং ক্ষেত্রফলের ফর্মুলাটা হয়ে যাবে 2 পাই, এখানে আর এর ভ্যালু যে 7, তাহলে 2 পাই 7² প্লাস পাই 7²। সেখান থেকে আমরা পেয়ে গেলাম 3 পাই 7² ইকুয়ালস টু 147 পাই বর্গ সেমি। অতএব সি উত্তরটি সঠিক। নেক্সট কোয়েশ্চেন 4, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে? প্রথমে আমি ধরে নিই ওই দুটি নিরেট গোলকের ব্যাসার্ধ যথাক্রমে r1 ও r2। অতএব যেটি দেওয়া আছে সেটি হয়ে গেল বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9। অতএব 4 পাই r1² ইজ টু 4 পাই r2² ইকুয়ালস টু 16:9। সেখান থেকে আমরা r1:r2 পেয়ে গেলাম 4:3, এবং আমাদের যেটা বার করতে হবে সেটা হলো আয়তনের অনুপাত। অতএব 4/3 পাই r1³ ইজ টু 4/3 পাই r2³ ইকুয়ালস টু হয়ে গেল 64:27, অর্থাৎ এক্ষেত্রে এ উত্তরটি সঠিক। কোয়েশ্চেন নাম্বার 5, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? ধরি ব্যাসার্ধ r একক, অতএব প্রশ্নানুসারে 4 পাই r² বক্রতলের ক্ষেত্রফলটা ইকুয়ালস টু 3 ইন্টু 4/3 পাই r3, অর্থাৎ 3 গুণ তার আয়তনের সাংখ্যমানের সাথে সমান। সেখান থেকে আমরা r এর ভ্যালু পেয়ে গেলাম 1, অতএব গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হয়ে যাবে 1 একক। নেক্সট আসা যাক বিতে। নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। 1 নম্বর, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। বিবৃতিটি মিথ্যা, কারণ একটি নিরেট গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে গোলকটির আয়তন 8 গুণ হয়।
নেক্সট 2 নাম্বার, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে 2:3। ধরা যাক দুটি অর্ধগোলকের ব্যাসার্ধ ধরে নেওয়া হয়েছে R1 ও R2, অতএব তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত অর্থাৎ 2πr1² 2πr2² হয়ে যাচ্ছে 4:9। সেখান থেকে আমরা R1:R2 পেয়ে গেলাম 2:3, অর্থাৎ বিবৃতিটি এখানে সত্য। এবার আসা যাক সিতে। শূন্যস্থান পূরণ করি। একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম। আমরা জেনেছি একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম গোলক, যার একটি তল আছে এবং সেটি হলো বক্রতল। কোয়েশ্চেন নাম্বার 2, একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা। পাশের চিত্রে দেখানো হয়েছে একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা একটিই আছে। কোয়েশ্চেন নাম্বার 3, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r হলে সমগ্র তলের ক্ষেত্রফল ড্যাশ পাই আর স্কোয়ার বর্গ একক। যেহেতু নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r দেওয়া আছে, অতএব আমরা জানি ক্ষেত্রফল হয়ে যায় 3πr²। এখানে স্মল আর এর ভ্যালু দেওয়া আছে 2r, সো 3π2r এর হোল স্কোয়ার, সেখান থেকে আমরা পেয়ে গেলাম 12πr² বর্গ একক, অর্থাৎ উত্তরটি হয়ে যাবে 12। এবার আসা যাক কোয়েশ্চেন নাম্বার 16, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। তার 1 নম্বর, একটি নিরেট অর্ধগোলকের আয়তন ও সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা লিখি। সমাধানে আসা যাক। ধরি অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক এবং পাশের চিত্রে তা দেখানো হয়েছে, সুতরাং তার বক্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে 2πr² এবং ওই সমতলের ক্ষেত্রফলটি হয়ে যাবে πr² বর্গ একক, এবং অর্ধগোলকটির আয়তন হয়ে যাবে 2/3πr³ ঘন একক, এবং সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে যাবে আমরা জানি বক্রতলের ক্ষেত্রফল প্লাস সমতলের ক্ষেত্রফল ইকুয়ালস টু 2πr² প্লাস πr² ইকুয়ালস টু 3πr² বর্গ একক। এক্ষেত্রে প্রশ্নানুসারে হয়ে যাবে 2/3πr³ ইকুয়ালস টু 3πr²। সেখান থেকে আমরা 2r ইকুয়ালস টু 9 পেলাম, অতএব r ইকুয়ালস টু 9/2। অতএব অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হয়ে যাবে 9/2 ইকুয়ালস টু 4.5 একক। কোয়েশ্চেন নাম্বার 2, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সঙ্গে সমান। চোঙটির উচ্চতা ও ব্যাসের দৈর্ঘ্য উভয়ই 12 সেমি। গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা লিখি। এক্ষেত্রে ধরা যাক নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য হয়ে গেল 8 সেমি। অতএব নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr² বর্গ সেমি হবে। আবার এখানে যেটা বলে দেওয়া আছে সেটি হলো চোঙটির উচ্চতা 12 সেমি এবং তার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি। অতএব চোঙটির বক্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে 2πr1h ইকুয়ালস টু, যেখানে r1 এর ভ্যালু হয়ে যাবে 6 এবং h এর ভ্যালু হয়ে যাবে 12, এবং বসিয়ে আমরা পেয়ে গেলাম 144 পাই সেমি স্কোয়ার। চোঙটির বক্রতলের ক্ষেত্রফল হয়ে গেল 144 পাই সেমি স্কোয়ার। প্রশ্নানুসারে 4πr² ইকুয়ালস টু 144 পাই, কারণ বলে দেওয়া ছিল যে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল যা এবং নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সাথে সমান, তাই আমরা করলাম 4πr² ইকুয়ালস টু 144 পাই। সেখানে r এর ভ্যালুটি আমরা পেয়ে গেলাম 6, অতএব গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হয়ে গেল 6 সেমি। কোয়েশ্চেন নাম্বার 3, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত তা লিখি। সমাধানে দেখা যাক। ধরি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য r1 একক, পাশের চিত্রে যেটি দেখানো হয়েছে, এবং নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য r2 একক, সেটিও পাশের চিত্রে দেখানো হয়েছে। অতএব নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে যাবে
3πr1² বর্গ একক এবং গোলকের বক্রতলের ক্ষেত্রফলের হয়ে যাবে 4πr2² বর্গ একক পরিমাণ। প্রশ্নানুসারে হয়ে গেল 3πr1² ইকুয়ালস টু 4πr2² বা r1² ইকুয়ালস টু 4/3 বা r1/r2 হয়ে গেল সেখান থেকে 2/√3। অতএব অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হয়ে গেল 2:3। কোয়েশ্চেন নাম্বার 4, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ইকুয়ালস টু s এবং আয়তন v হলে s³/v² এর মান কত তা লিখি, পাই এর মান না বসিয়ে। সমাধানটি হবে, ধরা যাক নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক, অতএব তার বক্রতলের ক্ষেত্রফল s ইকুয়ালস টু হয়ে যাবে 4πr² এবং আয়তন v ইকুয়ালস টু হয়ে যাবে 4/3πr³। অতএব s³/v³ ইকুয়ালস টু আমরা লিখতে পারি 4πr² এর হোল কিউব বাই 4/3πr³ এর হোল স্কোয়ার। সেখানে আমরা কিউব এবং স্কোয়ার করে পাই 64π³ r⁶ বাই 16/9π² r⁶ r⁶ কেটে গিয়ে আমরা এবং কাটাকুটির মাধ্যমে পেয়ে গেলাম 36π। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা লিখি। সমাধান, ধরা যাক গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য r, অতএব তার বক্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে 4πr²। এখন গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আগে যা ছিল তার 50% বৃদ্ধি করেছি, তাহলে নতুন ব্যাসার্ধটি কত হয়ে যাবে r প্লাস r ইন্টু 50/100 ইকুয়ালস টু r প্লাস r/2 ইকুয়ালস টু 3r/2। অতএব গোলকটির আগের ব্যাসার্ধ ছিল r একক এবং গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করে নতুন এখন গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হয়ে গেছে 3r/2 একক। অতএব এখন গোলকটির বক্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে 4π ইন্টু 3r/2 এর হোল স্কোয়ার এত বর্গ একক। সেখান থেকে আমরা পেয়ে গেলাম 9πr² বর্গ একক। অতএব বক্রতলের ক্ষেত্রফলের বৃদ্ধি হয়েছে, এখন হয়েছে 9πr², আগে ছিল 4πr²। অতএব বৃদ্ধিটা হয়ে গেছে 9πr² মাইনাস 4πr² ইকুয়ালস টু 5πr²। অতএব বক্রতলের ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি হয়ে যাবে ওই 5πr² বাই পূর্বের যে আয়তন ছিল অর্থাৎ 4πr² ইন্টু 100 ইকুয়ালস টু আমরা পেয়ে গেলাম 1/5 বা 125 বৃদ্ধি পাবে। অতএব বক্রতলের ক্ষেত্রফল শতকরা 125 বৃদ্ধি পাবে।